একবার শুধু কল্পনা করুন, সময়টা 1922 সাল। চারিদিকে ব্রিটিশ পুলিশের বুট জুতো আর এক দম বন্ধ করা ঔপনিবেশিক শাসন। একদম। আর শোষিত মানুষের চরম নীরবতা, মানে চারপাশে সবাই একেবারে ভয়ে সিটিয়ে আছে তখন। ঠিক সেই সময়ে এমন একটা কবিতা ছাপা হলো, মানে যেটা রাতারাতি একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। আজকের এই ডিপ ডাইভে আমাদের ফোকাস কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের সেই যুগান্তকারী কবিতা বিদ্রোহী। হ্যাঁ, আর আমাদের আজকের এই আলোচনার উদ্দেশ্যই হলো এই 1 শতাব্দী পুরনো শব্দগুলো কিভাবে আজও যে কোনো বিপ্লবের ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে, মানে এর ভেতরের মেকানিজমটা ডিকোড করা। ঠিক বলেছেন। এই যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, মানে তার ভেতরকার যে পুঞ্জীভূত ক্ষোভ, মানে সেই আগ্নেয়গিরির মতো ক্ষোভ থেকেই কিন্তু এই কবিতার জন্ম। আর যখন এটা বিজলি পত্রিকায় প্রথম বেরোলো, ভাবা যায় না যারা এতকাল ভয়ে মাথা নিচু করে ছিল তারা যেন নিজেদের না বলা কথাগুলো হঠাৎ ছাপার অক্ষরে দেখতে পেল। মানে রাতারাতি এটা ওই লক্ষ লক্ষ কণ্ঠহীন মানুষের একটা নিজস্ব কণ্ঠস্বর হয়ে উঠেছিল। সেটা এর প্রথম স্তবকটা পাঠ করলেই বোঝা যায়। আমি একটু পড়ছি। বল বীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শিরই শিখর হিমাদ্রের। উফ, গা একেবারে ছমছম করে ওঠে শুনলে, তাই না? এরপর শুনুন। বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক তুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া। আহ, কি এক বিশাল ক্যানভাস! একদম। উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাতার, মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর, বল বীর আমি চির উন্নত শির। প্রতিটা শব্দে যেন বিদ্রোহ আছড়ে পড়ছে। হ্যাঁ, এরপর তিনি বলছেন, আমি চির দুর্দম দুর্বিনীত নৃংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস। এই যে সাইক্লোন, ধ্বংস, কি অদ্ভুত একটা এনার্জি, তাই না? ঠিক। আমি মহাভয় আমি অভিশাপ পৃথির, আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি তলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল। মানে সব শেকল ভেঙে ফেলার একটা উদ্দাম ডাক। ঠিক তাই। আর শেষ লাইনগুলো, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাতার, বল বীর চিরোন্নত মমশির। অসাধারণ। এই যে এতক্ষণ আপনি আমি বলে এত উচ্চস্বরে আবৃত্তি করলেন, একটু ভেবে দেখলে মনে হয় না এই আমিটা আসলে কে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এটা কি শুধুই কবির নিজের সত্তা, নাকি শৃঙ্খল ভাঙতে চাওয়া কোনো সর্বজনীন মানব সত্তা? হ্যাঁ, এই আমি কিন্তু কোনোভাবেই ব্যক্তি নজরুলের আমি নয়। মানে এটা শোষিত, শৃঙ্খলিত, কিন্তু অপরাজেয় মানব আত্মার এক বহুমাত্রিক রূপ। অনেকটা ওপেন সোর্স কোডের মতো, তাই না? মানে নজরুল একটা বিদ্রোহী টেমপ্লেট তৈরি করে দিয়েছেন, আর যে কেউ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ওটা নিজের ভেতর ধারণ করতে পারে। ঠিক, কিন্তু একটা ব্যাপার আমাকে খুব ভাবায়। এই যে তিনি একদিকে বলছেন মহাপ্রলয়ের নটরাজ, আবার বলছেন খোদার আরশ, মানে হিন্দু মুসলিম আর বৈশ্বিক পুরাণের এমন অপূর্ব সংমিশ্রণ। ঠিক এখানেই তো নজরুলের আসল জিনিয়াস লুকিয়ে আছে। একই কণ্ঠে ধ্বনিত হচ্ছে নটরাজ শিব, শ্যামের বাঁশরি, খোদার আরশ আর জিব্রাইলের আগুনের পাখা। এমনকি গ্রিক পুরাণের অরফিয়াসের রূপকও তো আছে। একদম। তিনি জানতেন ব্রিটিশরা তখন ভারতবর্ষে হিন্দু মুসলিম বিভেদ তৈরি করে শাসন করছে, আর এই কবিতায় তিনি এমন এক সত্তা তৈরি করলেন যাকে কোনো বিভেদের ছকে ফেলা যায় না। বাহ! মানে এটি কেবল একটা আধ্যাত্মিক কবিতা নয়, এটি একই সাথে এক অভূতপূর্ব রাজনৈতিক মুক্তির ঘোষণাপত্র বটে। ঠিক বলেছেন। আর এর লেখনী শৈলীটা খেয়াল করেছেন? ছন্দ, রূপকল্প আর ভাষার যে উদ্দাম গতি প্রবাহ, মনে হয় যেন সত্যি একটা সাইক্লোন আছড়ে পড়ছে। হ্যাঁ, এই ভাষার ঝড়ের কারণেই কিন্তু রচনার 1 শতাব্দীরও বেশি সময় পার হওয়ার পরও বিশ্বের যে কোনো প্রান্তের শোষিত মানুষের জন্য বিদ্রোহী আজও সমানভাবে প্রাসঙ্গিক। ঠিক, মানে যখনই কেউ অন্যায়ের শিকার হয়, এই কবিতার ওই স্পিরিট বা গতি যেন তাদের শিরায় বইতে শুরু করে। এটা শেখায় কিভাবে ভয়কে জয় করতে হয়। তার মানে নজরুলের এই বিদ্রোহী কণ্ঠের আসলে কোনো মৃত্যু নেই? একদমই নেই। যে হৃদয়ে অন্যায়ের কাছে মাথা নত করতে অস্বীকার করে, ঠিক সেখানেই এই সুর বারবার নতুন করে বেঁচে থাকে। অতীত বা বর্তমান বলে কিছু নেই, এটি যে কোনো শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক চিরন্তন প্রেরণা। আর এখানে আমাদের আজকের আলোচনার মূল ধাক্কাটা। একবার শুধু চারপাশের পৃথিবীর
দিকে তাকান। চারপাশের এই অস্থির সময়ের দিকে তাকালে একটাই প্রশ্ন মাথায় আসে। ঠিক। নজরুলের ভাষার যতদিন ওই উৎপীড়িতের ক্রন্দনরোল বাতাসে ধ্বনিত হবে, ততদিন কি আমাদের ভেতরের সেই বিদ্রোহী সত্তার শান্ত হওয়ার বা থেমে যাওয়ার আদৌ কোনো অধিকার বা অবকাশ আছে? Thanks for watching.